ঢুকছে রাশেদ, পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হতে কতক্ষণ লাগে? একটা মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরে তার মৃতদেহ বাইরে নিয়ে আসার এই যে পুরো প্রক্রিয়াটা, সেটা সম্পন্ন হতে কতক্ষণ লাগে? শাহেদ, আপনারা জানেন যে অন্য সব মৃত্যুদণ্ড থেকে এই মৃত্যুদণ্ডটি কিন্তু একেবারেই একটু ভিন্ন প্রকৃতির। কারণ এটির ভিতরে কিন্তু সবাই তাকিয়ে আছে, আন্তর্জাতিকভাবেও কিন্তু এই মৃত্যুদণ্ডের দিকে অনেকেই তাকিয়ে আছে। তো অন্যান্য সাধারণত মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরে সেখানে একজন ডাক্তার থাকেন, সেই ডাক্তার ডেথ সার্টিফিকেট দেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সিনিয়র জেল সুপার ফরমান আলী বেরিয়ে এসছেন, এডিশনাল আইজি প্রিজন ইফতেখারুল আলম, কর্নেল ইফতেখারুল আলম এবং লালবাগের পুলিশের উপকমিশনার হারুনুর রশিদ তিনি বেরিয়ে এসছেন। হয়তোবা তারা সাংবাদিকদের সাথে অথবা গণমাধ্যম কর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে বলবেন ফাঁসির ব্যাপারে। আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন দুই কারা কর্মকর্তা এবং পুলিশের একজন কর্মকর্তা তারা বেরিয়ে এসছেন। 3টি অ্যাম্বুলেন্স কিন্তু এই পর্যন্ত ভিতরে ঢুকেছে। আর শাহেদ, আপনি যে ব্যাপারটি বলছিলেন যে কতক্ষণ লাগতে পারে, সেটা খুব বেশি সময়ের ব্যাপার না। কারণ ফাঁসিতে ঝোলানোর পর তারা নার্ভ চেক করে তিনি মারা গিয়েছেন কিনা সেটা চেক করে কিন্তু একজন ডাক্তার লিখে দিবেন যে তিনি মারা গিয়েছেন। সেই লিখে দেওয়ার পরে তাকে নামিয়ে এখানে গোসল করিয়ে অ্যাম্বুলেন্সে বের করে আনা হবে। কারণ আপনারা জানেন যে এখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হবে ফরিদপুরে তার গ্রামের বাড়িতে আব্দুল কাদের মোল্লার। তো সেটা খুব বেশি হলে 30 থেকে 40 মিনিটের ব্যাপার ভেতর থেকে লাশটি বের করে আনার জন্য। আর যেহেতু বিভিন্ন কর্মকর্তারা চলে গিয়েছেন, এখন ফাঁসি কার্যকর হওয়ার পরে আমরা যতটুকু জানি 10 তারিখে ফাঁসি কার্যকর হওয়ার কথা, তারপরে এখন প্রায় 34 মিনিট পেরিয়ে গিয়েছে। এখানকার যে ঘড়ি ঢাকা কেন্দ্রীয় কারাগারের যে ঘড়ি বলছে 10টা 35 বাজে, এই ঘড়িতে 34 মিনিট পেরিয়ে যাওয়ার কথা। তা আমরা এখন কর্মকর্তা যেহেতু তারা বেরিয়ে এসছেন, কারণ যে কর্মকর্তাগুলো বেরিয়ে আসছেন তাদের মধ্যে অধিকাংশই ফাঁসি স্থলে যেখানে ফাঁসি কার্যকর হওয়ার কথা সেখানে তারা উপস্থিত ছিলেন। এবং আমরা 110টাকে ফাঁসি কার্যকর হলে তারা এখন বেরিয়ে এসছেন। তারা হয়তো আনুষ্ঠানিক ঘোষণা দেবেন, ঘোষণা দেওয়ার পরে আর কিছুক্ষণ পরে হয়তো লাশটি বের করে আনা হবে। এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার বিষয়টি কেমন? তারা কি এখানে ব্রিফ করবেন নাকি না অন্য মারফতে, এই কথাটা আমরা জানতে পারবো? এখানেই তারা ব্রিফ করার কথা। সিনিয়র জেল সুপার ফরমান আলীও ব্রিফ করতে পারেন, কিংবা আইজি প্রিজন খন্দকার মাইনুদ্দিন তিনিও ব্রিফ করতে পারেন। তো কে ব্রিফ করবেন সেটা তারা তো তখনই বোঝা যাবে। এখানেই তাদের ব্রিফ করার কথা, কারণ আপনারা জানেন সব ধরনের গণমাধ্যম কর্মী এখানে অপেক্ষা করছেন তাদের এই আনুষ্ঠানিক বক্তব্যের জন্য। এখন হয়তোবা তারা লাশটি বের করে দেওয়ার পরে ব্রিফ করবেন যতটুকু মনে হচ্ছে। কারণ গত পরশু যেদিন ফাঁসি হওয়ার কথা ছিল সেদিন কিন্তু ফরমান আলী সাহেব আগেই আমাদের সাথে কথা বলেছিলেন তারা প্রস্তুত রয়েছেন। তবে আজকে যেহেতু তারা সম্পূর্ণ গোপনীয়তা অবলম্বন করেছেন, সেই কারণে বোঝা যাচ্ছে যে তারা হয়তোবা লাশটি বের করে দেওয়ার পরে তারপরে তারা আনুষ্ঠানিক ব্রিফিং করবেন। রাশেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? বলেছেন রাশেদ, কারণ আমি দেখলাম ফরমান আলী সাহেবকে কথা বলার জন্য তার মুখ থেকে এতটুকু নিশ্চিত হওয়ার জন্য একজন সংবাদকর্মী এসেছিলেন যে তিনি কিন্তু পুলিশের সহায়তায় তাকে ফিরিয়ে দিয়েছেন, পেছনে ঠেলে দিয়েছেন। তাদের আন্দোলন যে পর্যায় থেকে শুরু হয়েছিল, তারপরে আন্দোলনের একটা পর্যায়ে এসে কিন্তু তাদের এই আজকের বিজয়, যে বিজয়টির জন্য তারা অপেক্ষা করছিলেন, সেটা কিন্তু সূচিত হয়েছে বলে তারা মনে করেন। আরেকটি বিষয় যে তারা বলেছেন তাদের যে 5 দফা দাবি, অর্থাৎ সকল যুদ্ধাপরাধীর ফাঁসি এবং জামাতে ইসলামকে নিষিদ্ধ করা সহ যে 5 দফা দাবি ছিল, সেই দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন চলবে। তবে আপাতত শাহবাগ যে গণজাগরণ মঞ্চ যেখানে হয়েছিল সেই জায়গাটি হয়তো তারা ছেড়ে দিবেন, কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের আন্দোলন চালিয়ে যাবেন। শাহেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সাজ্জাদ, আপনি বলুন। সাজ্জাদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা আবারও চলে যাচ্ছি কেন্দ্রীয় কারাগারের সামনে। সেখানে আছেন সহকর্মী শাহেদ আলম। শাহেদ, আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম, সেখান থেকে আপনার কাছে এখন কোনো নতুন তথ্য আছে কিনা? আমরা দেখছি একটি গাড়ি প্রবেশ করছে ভিতরে। হ্যাঁ, এটি আমি যতটুকু জানতে পেরেছি, আপনি জানেন যে ঢাকা জেলা পুলিশ এবং যেহেতু তার মৃতদেহ ফরিদপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা অভিযুক্তের, যিনি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা। দীর্ঘ 42 বছরের জমে থাকা ক্ষোভের যে চূড়ান্ত রায় এসেছিল সর্বোচ্চ আদালত থেকে,
তারই যেন বাস্তবায়ন হলো। দর্শক, আপনারা জানেন যে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনালটি গঠিত হয় 2010 সালের 25শে মার্চ, আর গ্রেফতার করা হয় ওই বছরেরই 13। এক বছর পর 2 আগস্ট তাকে 71-এ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুটপাট এই 5 ধরনের অপরাধে 2011 সালের 1 নভেম্বর কাদের মোল্লার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে 6টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এগুলোর মধ্যে ছিল মুক্তিযুদ্ধের সময় ঢাকা এবং ঢাকার আশেপাশে 400-রও বেশি মানুষকে হত্যা, গণহত্যায় সহায়তা, ধর্ষণ, পাক বাহিনীকে নানা ক্ষেত্রে সহায়তা। অভিযোগটি করে বলি, 5 এপ্রিল রাজধানীর পল্লবীতে একজনকে হত্যা, কবি মেহেরুন্নেসা সহ তার মা এবং 2 ভাইকে হত্যা, সাংবাদিক আবু তালেবকে জল্লাদখানায় নিয়ে হত্যা, মুক্তিযোদ্ধা ওসমান ও গনি নামের 2 জনকে হত্যা, পল্লবীতে 344 জনকে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিলে গণহত্যা, মিরপুরে হযরত আলীকে হত্যা এবং তার মেয়েকে ধর্ষণ। 2012-র 28 মে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক এই বিচার প্রক্রিয়া।